আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। কথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব নিশ্চয়ই এই বাংলা প্রবাদটি শোনেননি, তবে ইংরেজিতেও সমার্থক প্রবাদ আছে, কিংবা শুনলেও হয়তো মনে রাখেননি। গায়ের জোরে দুনিয়া নিজের মুঠোয় আনতে চেয়েছেন, ফল হলো দুনিয়া মুঠোয় এলো তো নাই, উল্টে আমেরিকার প্রেসিডেন্টের গদি থেকে নিজেই উৎখাত হতে চলেছেন। এই প্রতিবেদনে কি চলছে বর্তমানে আমেরিকায়? ট্রাম্পের বিপদ, রাশিয়া ভারত চীনের জোট বাঁধা এবং এর প্রভাব কি পড়তে চলেছে বাংলাদেশের ওপরে, সেই বিষয়ে আলোচনা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়া এক নজিরবিহীন ঘটনা শুরু হয়েছে আমেরিকায়। আর এটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার ক্ষমতার কেন্দ্র ওয়াশিংটন ডিসিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমেরিকার একজন ফেডারেল বিচারক, যিনি বিচার চলাকালীন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের জন্য মার্কিন কংগ্রেসের কাছে প্রমাণ ইত্যাদি সব পাঠিয়ে দিয়েছেন। মানে বিচারক পাঠিয়ে দিচ্ছেন মার্কিন কংগ্রেসের কাছে যে তোমরা এনার ইমপিচমেন্ট, এনাকে অপসারণ করার ব্যবস্থা করো, ভাবনা চিন্তা করো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে কখনো এটা ঘটেনি। বিচারক, ফেডারেল বিচারক এমেট সালিভান, তিনি ট্রাম্পের আইনি দলকে বা উকিলদের যে দল, তাদেরকে আদালত থেকে বের করে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই এই কংগ্রেসকে এই চিঠি দিয়েছেন। বিচার বিভাগ নিশ্চিত করেছে যে বর্তমানে আদালতে বিচারাধীন মামলার সাথে সম্পর্কিত ইমপিচমেন্ট যোগ্য অপরাধের প্রমাণ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হলো। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা মার্কিন সংসদের গঠন ও এখতিয়ার নিয়ে দুটো কথা, সেটা না বললে পরে ঠিক পরিষ্কার হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস বা সংসদ, এটা দুটি কক্ষ নিয়ে গঠিত। একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর একটা হচ্ছে সিনেট। উভয়ের মিলিত ক্ষমতা থাকলেও কিছু ক্ষেত্রে তাদের আলাদা বিশেষ ক্ষমতা রয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এটাকে বলা যায় নিম্ন কক্ষ। এটা তৈরি হয় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের, যারা নির্বাচিত হন তাদের নিয়ে। সরকারি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ মুখ্যত এদেরই, কিন্তু অন্যান্য অধিকার, আরো অনেক অধিকার আছে, কিন্তু সেসব না বলে যে বিষয়টা নিয়ে এখনকার আলোচনা, সেই ইমপিচমেন্ট করার ব্যাপারে কোন কক্ষের কি ক্ষমতা, সেটাই শুধু বলবো। ইমপিচমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট বা অন্য কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনার যে ক্ষমতা, সেটা আছে একক ক্ষমতা এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের। মনে রাখবেন, এটা কিন্তু অভিযোগ আনার ক্ষমতা, বিচারের ক্ষমতা নয়। সহজ সংখ্যাগরিষ্ঠতা বা সিম্পল মেজরিটির ভিত্তিতে এটা হয়। হাউসে ভোট দেওয়ার ক্ষমতা আছে 435 জন সদস্যের, কারণ কয়েকজন আছে যাদের ভোটিং পাওয়ার নেই। তাদের মধ্যে ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্য হচ্ছে 218, আর তার বিরোধী ডেমোক্র্যাটদের সদস্য হচ্ছে 213, এবং 4 জন হচ্ছে আলাদা, সব মিলিয়ে 435। তার মানে কি দাঁড়ালো ট্রাম্পের পক্ষে আছে, ট্রাম্পের দলে আছে 218 জন, আর ট্রাম্পের দলের বিরুদ্ধে আছে 217 জন, কারণ ওই যে 4 জন অন্যান্য আছে, তারা আবার সমর্থন করে ডেমোক্র্যাট দলকে, একেবারে কাঁটায় কাঁটায়।
আমেরিকার, কিন্তু কাটায় কাটায় হলে প্রেসিডেন্টের এখান থেকে তার পদ ছাড়ার কোনো কিংবা পদচ্যুতির কোনো ব্যাপার নেই, কারণ প্রেসিডেন্ট ওখানে ডাইরেক্ট ভোটে হয়। সুতরাং এখানে 218 আর 217 কাটায় কাটায় থাকলেও প্রেসিডেন্টের ভয় নেই। এবার আসি আমেরিকার দ্বিতীয় কক্ষ বা সিনেট হল। এটাকে বলা যায় অনেকটা উচ্চ কক্ষ, যেমন ভারতে আছে রাজ্যসভা। এর সদস্যরা নির্বাচিত হন জনতার সরাসরি ভোটে নয়, জনপ্রতিনিধিদের ভোটে। সেনেটের মোট সদস্য সংখ্যা 100 জন। এই 100-র মধ্যে ট্রাম্পের দলে আছেন 53 জন, ডেমোক্র্যাটদের আছেন 45 জন, আর অন্যান্য আছেন 2 জন। অর্থাৎ ট্রাম্পের দলে 53 আর তার বিরুদ্ধে আছে 45-এর সাথে ওই অন্যান্য 2, 47 জন। আর প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষমতা আছে কিন্তু একমাত্র এই সেনেটের। তবে তার জন্য সিম্পল মেজরিটি হলে চলবে না, চাই 2/3 ভোট, অর্থাৎ 100 জনের মধ্যে 67 জনের ভোট চাই। এখন প্রেসিডেন্টের তো বিরুদ্ধে আছে 47 জন, 20টা ভোট দরকার। 20টা ভোট পাওয়া অত সহজ নয়। তবু যেভাবে রিপাবলিকানদের মধ্যে বিরোধ জেগে উঠছে ট্রাম্পের বিরুদ্ধে, তাতে এবং যেভাবে ইতিমধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে 2 জন তো ট্রাম্পের বিরুদ্ধে চলেই গেছেন, সুতরাং এখানেও সেনেটেও যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে হাউস তাহলে দাঁড়ালো কি, 67 জনের সমর্থন চাই তাকে ইমপিচ করতে গেলে। হাউস কারো বিরুদ্ধে অভিযোগ আনলে সেনেট আদালত হিসেবে কাজ করে। সেনেটের কাজ হচ্ছে আদালতের কাজ, সেই ব্যক্তির বিচার সম্পন্ন করে। আপনারা জানেন এই যে সব রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে, এই যে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে আমেরিকায়, সেটা কিন্তু প্রেসিডেন্ট সেটা নির্বাচন মনোনীত করলেও তার কিন্তু আসলে সেনেট যতক্ষণ না তাদেরকে পাস করবে ততক্ষণ তারা কোনো দায়িত্ব পাবেন না। ট্রাম্পকে ইমপিচ করার প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আগেই বলেছি। হাউস বা নিম্ন কক্ষের যে রেকমেন্ডেশন দেয়া সেটা হয়ে গেছে। ট্রাম্পের দলের সদস্য হচ্ছে 218 জন, তার বিরুদ্ধে আছে 217 জন, কিন্তু ইমপিচ করার প্রস্তাবের পক্ষে সই দিয়েছেন 220 জন। অর্থাৎ 3টি ভোট রিপাবলিকানদের মধ্যে থেকে চলে গেছে এদের কাছে। 3টি ভোট বেশি পেয়েছেন যা ওর যে বিপক্ষে, ট্রাম্পের বিপক্ষে। এর মধ্যে 2 জন হচ্ছেন রিপাবলিকান দলের খুব নামকরা সাংসদ থমাস ম্যাসি এবং টম টিলিস। এরা রিপাবলিকান হয়েও ট্রাম্পের যে অপসারণ প্রস্তাব সেটা সমর্থন করেছেন। ফলে ট্রাম্প এবং সেই সঙ্গে ওয়াশিংটন ডিসি এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, ক্যাপিটালের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে, রিপাবলিকান সদস্যরা দলত্যাগ করছেন এবং ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের হুমকি দিয়ে সব আতঙ্কিত করার মতো পোস্ট করছেন। এটা কোনো গুঞ্জন নয়, বরং বাস্তব পরিস্থিতি। এর মধ্যে আগুনে ঘি ঢেলেছে বিচারকের আদেশ। বিচারক তার আদেশে লিখেছেন যে বিচারে বাধা দেয়া এবং মিথ্যে সাক্ষ্য দেয়া ইমপিচ করার যোগ্য হাই ক্রাইমস বা গুরুতর অপরাধ। সুতরাং সেই অপরাধে ট্রাম্পের বিচার করতে হবে। তিনি কেবল একটি সারাংশ পাঠাননি, বরং আদালতের যে সমস্ত কথাবার্তা হয়েছে সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট সেটা পাঠিয়ে দিয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। শুধু তাই নয়, ট্রাম্পের যে আইনজীবীরা 17 বার মিথ্যে কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের $40 মিলিয়ন পেমেন্ট সংক্রান্ত ইমেল এবং ট্রাম্পের অডিও রেকর্ডিংও রয়েছে, যেখানে তাকে আদালতের আদেশ অমান্য করতে এবং বিচারকদের হুমকি দিতে শোনা গেছে। ট্রাম্পকে ইমপিচ করা বা অপসারণ করার প্রস্তাব সংখ্যা হচ্ছে ওদের ওখানে হাউসে
রেজলিউশন নম্বর 353। এবার বিচারকের এই পদক্ষেপের পর এই সমর্থন এবং এই ইমপিচমেন্টের দাবি আরো নাটকীয়ভাবে বেড়ে গেছে। এখন 220 জন সদস্য এর সপক্ষে আছেন, যা অভিশংসন পাশের জন্য, ইমপিচমেন্টের প্রস্তাব পাশের জন্য যথেষ্ট। থমাস ম্যাসি এবং টম টিলিস তাদের মতো রিপাবলিকানরা, নামী রিপাবলিকানরাও এখন ট্রাম্পের পদত্যাগ বা অপসারণ চাইছেন। প্রতিনিধি সভার সদস্যরা 72 ঘন্টার নিয়ম কার্যকর করেছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার অর্থ, এটা করেছে 9 তারিখে, যার অর্থ 11 জানুয়ারির মধ্যে ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে ভোট হবে হাউসে। ট্রাম্প আমেরিকার ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন যিনি 3 বার ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। এর আগেও তিনি 2 বার হয়েছেন, সেটা পরে বলছি। ভেনেজুয়েলা কাণ্ডের পর যখন বুক বাজাচ্ছেন ট্রাম্প আপন গর্বে, ক্ষমতার গর্বে, তখনই এই আঘাত। আর এর মূলে অনেকটা ভূমিকা আছে ভেনেজুয়েলায় যে কাণ্ড ঘটিয়েছেন সেটা। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই অন্য দেশে হামলা করতে পারেন না, যুদ্ধ ঘোষণা করতে পারেন না, সেনেটের অনুমতি নিতে হয়। ট্রাম্প সেসবের ধার ধারেন না। প্রেসিডেন্ট খুশি মতন শুল্ক ধার্য করতে পারে না। আমেরিকার সংবিধান অনুযায়ী সেনেটের অনুমোদন লাগে। ট্রাম্প সেনেটকে অগ্রাহ্য করছেন। এই সব কিছু হলো দেশের সংবিধান বহির্ভূত কাজ। আর এসবের মধ্যে আরো উল্লেখযোগ্য হচ্ছে ব্যক্তিগত ইগোর জন্য ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন। 500% যে হুমকি দিচ্ছেন, 500% শুল্ক আরোপ হবে ভারতের ওপর। এছাড়া তিনি আটলান্টিকে রাশিয়ার তেলের জাহাজ দখল করেছেন। গ্রিনল্যান্ড দখল করার সামরিক ক্ষমতায় গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন। কানাডা দখল করবেন বলছেন। সব মিলিয়ে বিশ্বকে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর এর জন্য ভুগতে হবে ভবিষ্যতে আমেরিকাকেও। ট্রাম্প সেদিন থাকবেন না প্রেসিডেন্ট, কিন্তু আমেরিকাকে এর দায় ভোগ করতে হবে। এরই মধ্যে হাউসের ও সেনেটের প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। মার্কিন কংগ্রেসের দলমত নির্বিশেষে সদস্যদের বেশ কয়েকজন লিখিত প্রস্তাবে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের দাবি করেছেন। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার কথা বলেছেন। বাংলাদেশে মৌলবাদী শক্তি, সন্ত্রাসবাদীদের যে বেড়ে উঠছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস কর্ণপাত করছেন না। তিনি যে কর্ণপাত করছেন না, এই সাহস কোত্থেকে পাচ্ছেন? সেটা পাচ্ছেন ট্রাম্পের কাছ থেকে। ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির জন্য পৃথিবীর কোথায় আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখা যাবে তার জন্য মানবাধিকার, সভ্যতা সবকিছু বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের ইউনূস সরকারের সব কাজকে চোখ বুজে সমর্থন করে যাচ্ছেন। এই জন্যে ইমপিচমেন্টের এই যে তোড়জোড়, তারই জন্যে। এই তোড়জোড় নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়াটা কি? এক কথায় বিপজ্জনক এবং অস্থির। তিনি তার ট্রুথ সোশ্যালে সেখানে লিখছেন, গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। তার দলবল এর আগে ভোটে হেরে যাওয়ার পর যেভাবে ক্যাপিটালে গিয়ে সেখানে যেভাবে হাঙ্গামা করেছিল, যার জন্য তিনি এর আগে একবার ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছেন, আবার সেই রকম হুমকি তার সমর্থকরা দিচ্ছে। এই হুমকিগুলোকে গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বের সাথে দেখছে। এছাড়া ট্রাম্পকে অপসারণের জন্য আরো একটা সাংবিধানিক পথ নিয়েও কাজকর্ম চলছে ভেতরে ভেতরে। সেটা কি? সেটা হলো আমেরিকার সংবিধানের 25তম সংশোধনী, 25th অ্যামেন্ডমেন্ট, তার প্রয়োগ নিয়ে ভাইস প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের গোপন আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। সেই আলোচনাটা কি? 25 নম্বর সংশোধনীটা কি?
মার্কিন সংবিধানের 25তম সংশোধনী মূলত রাষ্ট্রপতির উত্তরসূরি নির্ধারণ এবং রাষ্ট্রপতি যদি তার দায়িত্ব পালনে অক্ষম হন তবে সেই পরিস্থিতি মোকাবিলার একটি আইনি প্রক্রিয়া। 1967 সালে এটি অনুমোদিত হয়। এরই একটা ধারায় আছে, রাষ্ট্রপতি যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে রাষ্ট্রপতি তার খেয়াল করবেন কথাটা, এইটাই হচ্ছে এই প্রসঙ্গে আরো অনেকগুলো ব্যাপার রয়েছে এই সংশোধনীর, আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু এই জায়গাটাই বলছি। এই সংশোধনীতে এক জায়গায় আছে, এখানে বলা আছে যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তবে তারা লিখিতভাবে তা কংগ্রেসকে মানে সংসদকে জানাতে পারেন এবং সেটা জানালাবার সঙ্গে সঙ্গেই অবিলম্বে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবেন। কোনো ভোটাভুটি নয়, অন্য কিছু নয়। রাষ্ট্রপতি সেইটা যদি চ্যালেঞ্জ করেন তাহলে কংগ্রেসে 21 দিনের মধ্যে ভোট নিতে হবে, 2/3 ভোটের সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্রপতি পদে ফিরবেন কি না। অর্থাৎ এর মানেটা দাঁড়াচ্ছে যদি তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে এনারা রাষ্ট্রপতি থাকা চলবে না সে সময়, তাহলে ভাইস প্রেসিডেন্ট এসে ক্ষমতা নিয়ে নেবে। এবং যদি প্রেসিডেন্ট সেইটাকে চ্যালেঞ্জ করেন তাহলে 21 দিনের মধ্যে ভোট নিতে হবে সংসদে। 21 দিনের মধ্যে ওই সেনেটেই ভোটটা নিতে হবে, 2/3 ভোটের সিদ্ধান্ত নিতে হবে। ফলে আগামী কয়েকটি দিন তাই মার্কিন গণতন্ত্র এবং রাষ্ট্রপতির পদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারকের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে আইন সবার ওপরে। ট্রাম্পের ওই যে আমাকে কেউ ছুতে পারবে না, আমি ছেনো মস্তান, এই ধারণা ভেঙে পড়েছে এবং এখন সংবিধান অনুযায়ী বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, যা আর থামানো সম্ভব নয়। আর ট্রাম্পের এই দুরবস্থা সারা পৃথিবীর অনেক ভূ রাজনৈতিক হিসাব যে আমূল পাল্টে দেবে সেটা বলাই যায়। এই পাল্টে যাওয়া পরিস্থিতি নিশ্চিতভাবেই প্রভাবিত করবে ভারতের বাংলাদেশ নীতিকে। ইতিমধ্যে আমি গতকাল ভিডিওতে বলেছি ভারত বাংলাদেশে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে। পরিষ্কার করে এর থেকে বেশি বললাম না, বললাম যে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে ইমপিচমেন্টের, এবং তার মুখে এই কারণেই বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে ইউনূসের এবং জামাতের মিলিত ওই যে বাংলাদেশের আগামী নির্বাচন, যেটাকে ওরা রিগিং করে জিতে যাবেন। ইমপিচমেন্টের ফলাফল যাই হোক, একটা ধাক্কা যে ট্রাম্প খেতে চলেছেন সেটা স্পষ্ট। এর আগে দুবার তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছেন। প্রথমবার 2019-এ ইউক্রেনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির অভিযোগে, দ্বিতীয়বার 2021-এ ওই 6 জানুয়ারি যেটা ক্যাপিটল হিল ভোটে হেরে যাওয়ার পর দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে তাকে ইমপিচমেন্ট করা হয়েছিল, কিন্তু দুবারই দলীয় সদস্যরা কোনো রকমে বাঁচান তাকে। তবে এবার সম্ভাবনা কম, রিপাবলিকানদের মধ্যে ভাঙন স্পষ্ট। এই 32 আমরা কোনো বিল্ডিং ভাঙি নাই, আমরা মুজিববাদের মন্দির ভেঙেছি, আমরা ফ্যাসিবাদের উপাসনালয়ে আঘাত করেছি। জুলাই অভ্যুত্থানে হাদির প্রকৃত ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আম জনতা দলের তারেক রহমান যথার্থই উল্লেখ করেছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের মূল সময়ে হাদির কোনো দৃশ্যমান অংশগ্রহণ ছিল না। যখন দেশের তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল তখন হাদি অদৃশ্য ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। তার প্রকাশ্য আবির্ভাব হয় মূলত 5 আগস্টের পর, যখন ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুরের সময় তিনি প্রথম সামনে আসেন এবং নোংরা ভাষায়, অশ্লীল ভাষায় তিনি রাজপথ প্রকম্পিত করেন। অর্থাৎ এই তথাকথিত বিপ্লবের সময় নয়,
বিপ্লবের ফসল ভোগের সময়ই তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। হাদির রাজনৈতিক পরিচয় মূলত নির্মিত হয়েছে আক্রমণাত্মক ভাষা এবং ভয়ঙ্কর ভারত বিদ্বেষী বিভাজনমূলক বক্তব্যের মাধ্যমে। গণমাধ্যমে অপ্রকাশযোগ্য শব্দের ব্যবহার, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উগ্র বক্তব্য এবং গোপালগঞ্জকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তার রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। দেশের শিক্ষা, অর্থনীতি বা সমাজ উন্নয়নে তার কোনো গঠনমূলক অবদান খুঁজে পাওয়া যায় না। তার রাজনীতির মূল উপাদান ছিল বিদ্বেষ এবং বিভাজন, উন্নয়ন বা সমাধান নয়। ইনকিলাব মঞ্চের নামে যে প্ল্যাটফর্ম তিনি গড়ে তুলেছিলেন তার মূল এজেন্ডাও ছিল নেতিবাচক। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ভারত বিরোধিতা এবং বিএনপি বিরোধী বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার রাজনীতি। কোনো ইতিবাচক কর্মসূচি বা গঠনমূলক প্রস্তাবনা তার রাজনীতিতে দৃশ্যমান ছিল না। এমনকি নির্বাচনী ইশতেহারেও তার কোনো স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা পাওয়া যায়নি। তাহলে কেন হাদিকে নিয়ে আবার কথা বলছি? আসুন সে ব্যাখ্যাটা করে বলি আপনাদের। জুলাইয়ের রক্ত এখনো শুকায়নি বলে দাবি করে তথাকথিত জুলাই বিপ্লবীরা, আসলে আমি বলি সন্ত্রাসীরা। আর সেই রক্তের উপর দাঁড়িয়েই ওসমান হাদিকে বানানো হলো নতুন পুতুল, যাতে করে আগের পুতুলগুলো ভেঙে পড়ার পর মঞ্চ খালি না থাকে। আবু সাইদ, মুগ্ধ, তাসিন এদের মৃত্যু নিয়ে যখন জনমনে প্রশ্ন উঠতে শুরু করলো, যখন মানুষ জিজ্ঞেস করতে শুরু করলো কার গুলিতে তারা মারা গেল, তখনই হঠাৎ করে হাদিকে সামনে নিয়ে আসা হলো। যখন এসব মৃত্যু বিরাট বিরাট সব প্রশ্ন নিয়ে মানুষের মনে দাঁড়ালো, মানুষ যখন মুখে বলতে শুরু করলো, তখনই একজন হাদির দরকার হলো, যেন তিনি ছিলেন জুলাইয়ের মূল সেনাপতি। মানে হাদিকে বানানো হলো জুলাইয়ের মূল সেনাপতি, যেন হাদির নেতৃত্বেই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। অথচ জুলাইয়ের রাস্তায় তাকে কেউ দেখেনি, কোনো গণমাধ্যমে তার কোনো ভিডিও নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিবাদী কণ্ঠ তার ছিল না। ছিল শুধু ধানমন্ডি 32 নম্বরে দাঁড়িয়ে গালি দেওয়া, আর সেটাই হয়ে গেল বীরত্ব। কি ভয়ঙ্কর গালি দিয়েছিল, এবং সেই গালি এখন বাংলাদেশের রাজনীতির সবচাইতে উল্লেখযোগ্য দিক হয়ে গেছে। এই গালি যথেষ্ট ছিল তাকে শহীদ বানানোর জন্য, আর শহীদ বানানোর পরই তাকে বঙ্গবন্ধুর জায়গায় বসানোর চেষ্টা শুরু হলো। কি ভয়ঙ্কর ভাবুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে ওসমান হাদি হল করার পেছনে কোনো শ্রদ্ধা নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু অপমান, অস্বীকার আর প্রতিস্থাপনের রাজনীতি। বঙ্গবন্ধুকে হটিয়ে একজন কন আর্টিস্ট বা প্রতারককে বসানোর চেষ্টা হচ্ছে, যাতে করে রাষ্ট্রের ইতিহাস মুছে ফেলা যায় আর নতুন ইতিহাস লেখা যায়। যেখানে নেই মুক্তিযুদ্ধ, যেখানে নেই সংগ্রাম, যেখানে নতুন রাষ্ট্রের জন্মের কথা নেই, আছে শুধু গালি, বিদ্বেষ আর মুহূর্তের উত্তেজনা। হাদি ছিলেন সেই নতুন ইতিহাসের পাতায় নাম লেখানোর চেষ্টা, যেখানে শহীদ হওয়াই যোগ্যতা আর গালি দেওয়াই হচ্ছে রাজনৈতিক আদর্শ। হাদি নয়, হাদির লাশটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, হাদি কি দিয়েছেন এই দেশকে? আমাকে বলুন তো। কোনো গঠনমূলক রাজনীতি, কোনো সংগঠন, কোনো আন্দোলনের পরিকল্পনা? না, তিনি এসব কিছু দেননি। তিনি দিয়েছেন শুধু উগ্রতা, গালি, কি সব ছিঁড়ে ফেলতে চেয়েছেন, বিভাজন আর ভাষার নোংরামি। তিনি হয়েছেন সেই চরিত্র যিনি রাজনীতির মঞ্চে এসেছেন শুধু ভাঙার জন্য, গড়ার কোনো পরিকল্পনা নিয়ে নয়। আর তার মৃত্যুর পরও সেই ভাঙা রাজনীতি চলছে। তার লাশ এখন হাতিয়ার, যা দিয়ে আবারও ভাঙা যাবে, মুছে ফেলা যাবে ইতিহাস, আর বসানো যাবে নতুন প্রতীক। আজ যখন তার নামে হল, রাস্তা, প্রতিষ্ঠান করার দাবি উঠছে, তখন একই সময়ে দেশের অন্য প্রান্তে কেউ গুলিতে মরছে, কেউ নিখোঁজ হচ্ছে, কেউ বিনা বিচারে কারাগারে রয়েছে। সেসব মৃত্যুর কোনো মূল্য নেই। এখন বাংলাদেশ হয়ে গেছে হাদিল্যান্ড। কি বলবেন আপনি? জঙ্গি রিপাবলিক অব হাদিল্যান্ড, টেররিস্ট রিপাবলিক অব হাদিল্যান্ড। কারণ সেগুলো পারপাসফুল নয়। এই যে মৃত্যুগুলোর কথা এখন মানে সারা বাংলাদেশে ঘটছে, সেগুলো দিয়ে রাজনীতি করা যায় না, সেগুলো দিয়ে প্রতীক তৈরি করা যায় না, সেগুলো দিয়ে বঙ্গবন্ধুকে হটানো যায় না। তাই সেগুলো চাপা পড়ে যাচ্ছে, এই অসংখ্য মৃত্যু। কিন্তু কেউ জানে না, কেউ মনেও রাখছে না তাদের। হাদির মৃত্যু নিয়ে যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের চরিত্র নয়, বরং এই রাষ্ট্রের রাজনীতির সারাংশ। এখানে মানুষের মূল্য নয়, মৃত্যুর মূল্য আছে। এখানে শহীদ হওয়াই বড়, কিন্তু কিভাবে মরলেন, কেন মরলেন, কার গুলিতে মরলেন সেটা জরুরি নয়। জরুরি হলো সেই মৃত্যু দিয়ে কিভাবে নতুন প্রতীক তৈরি করা যায়, কিভাবে হিরো বানানো যায়, কিভাবে পুরনো ইতিহাস মুছে ফেলা যায়, কিভাবে নতুন জুলাই হিরো বানানো যায়। আর সেই প্রক্রিয়ায় হাদি এখন সবচেয়ে বড় হিরো। তার আগে যারা মরেছে তারা ছিল ট্রায়াল,
মানে এই আবু সাইদ, মুগ্ধ, তাহসিন সবাই ছিল ট্রায়াল, আর হাদি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাকে নিয়ে এখন যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের নয়, বরং এই রাষ্ট্রের ভবিষ্যতের রূপরেখা, যেখানে প্রতীক হবে গালি, নেতা হবে শহীদ, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হবে রাজনৈতিক বার্তার হাতিয়ার। হাদি কি সত্যি জুলাইয়ের নায়ক, নাকি জুলাইয়ের ব্যর্থতার পর বানানো নতুন মুখ? তার মৃত্যু কি শোক, নাকি রাজনৈতিক সুযোগ তৈরির চেষ্টা? তার নামে হল করাটা কি শ্রদ্ধা, না বঙ্গবন্ধুকে অপমান, অস্বীকার? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে কিভাবে আমরা আর কখনো সত্যিকারের নেতা পাবো কিনা, যিনি গালি না দিয়ে, শহীদ না হয়ে গঠনমূলক কাজে দেশ গড়বেন? উত্তর হলো আমরা পাবো না, কারণ এই রাজনীতিতে গঠনমূলক কাজের জায়গা নেই, আছে শুধু প্রতীক, শহীদ আর লাশ। আর হাদি এখন সেই লাশ যা দিয়ে চলছে নতুন খেলা। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে শরীফ ওসমান হাদি নামটি হঠাৎ করে আলোচনায় আসে 2024 সালের আগস্ট মাসে। তার আগে তিনি ছিলেন এক অপরিচিত যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু জুলাইয়ের ঘটনা প্রবাহ তাকে রাতারাতি একটি রাজনৈতিক প্রকল্পে পরিণত করে। এটা ছিল একটি শূন্যতার সুযোগ নেওয়ার খেলা। জুলাই আন্দোলনের নামে যে নানা প্রতীকী চরিত্র তৈরি করা হচ্ছিল, আবু সাইদ বা মুগ্ধের মতো ব্যক্তিদের মৃত্যু এবং পরিচয় নিয়ে যখন জনমনের সংশয় এবং প্রশ্ন জাগছিল, তখন একটি বিকল্প হিরো দরকার হয়ে পড়েছিল ক্ষমতার নতুন বন্দোবস্তে। সেই শূন্যস্থান পূরণের জন্যই হাদিকে আনা হয়। তার ভূমিকা তৈরি করা হয় পরিকল্পিতভাবে। ধানমন্ডি 32 ভাঙচুরের সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রমণ করাই ছিল তার রাজনৈতিক অভিষেক। এটি কোনো স্বতঃস্ফূর্ত আবেগ নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক শুরুর ইশতেহার ছিল। সেই থেকে তিনি হয়ে ওঠেন নতুন যুগের, নতুন বন্দোবস্তের এক মুখপাত্র, যার ভাষা ছিল গালিগালাজ, যার সংস্কৃতি ছিল ধ্বংসযজ্ঞ। সবচেয়ে বড় কৌতুকের বিষয় হলো, হাদির হত্যাকারী আজও অজানা, ন্যায় বিচার হয়নি, কিন্তু প্রতীকী রাজনীতির পুরোদমে চলছে। হলের নাম বদলের চেষ্টা, মিডিয়া কভারেজ, শোক সভা এসব চলছে। এটি দেখে স্পষ্ট বোঝা যায় যে হাদির লাশ ন্যায় বিচারের চেয়ে রাজনৈতিক বার্তা পৌঁছানোর জন্য বেশি জরুরি ছিল। বাংলাদেশের রাজনীতিতে লাশের রাজনীতি নতুন কিছু নয়, কিন্তু হাদির ক্ষেত্রে এই রাজনীতি অনেক বেশি নির্লজ্জ এবং খুবই হিসাব করে তৈরি করা হয়েছিল। সেই হিসাব ফেল করছে। তার মৃত্যুর পর যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে, সেটি নিয়েও প্রশ্ন তোলা যায়। একই সময় রাজনৈতিক সহিংসতায় নিহত অন্যান্যদের মৃত্যু কোনো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেনি। এই বৈষম্য স্পষ্ট করে দেয় যে হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি একটি রাজনৈতিক প্রকল্প। হাদি হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি জঘন্য অপরাধ এবং এর ন্যায় বিচার হওয়া প্রয়োজন, কিন্তু এই ন্যায় বিচারের দাবির আড়ালে যে রাজনৈতিক প্রকল্প চালু হয়েছে তা আসলে ন্যায় বিচারের চেয়ে ক্ষমতার রাজনীতির সাথে বেশি সম্পর্কিত। হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে শোক, রাজনীতি এবং প্রতীকী ক্ষমতা প্রদর্শন হচ্ছে, তা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের নতুন রাজনীতিতেও পুরনো কৌশলী কাজ করছে। জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের দাম বেশি। জীবিত হাদির চাইতে বাংলাদেশের রাজনীতিতে হাদির লাশ যে আরো বেশি কিছু দিচ্ছে, সেটাই প্রমাণিত হচ্ছে। কিন্তু এটাও ফেল করছে, এবং এই ফেইলিওরের দায়ভার নিয়েই বাংলাদেশ সামনে এগুচ্ছে। বাংলাদেশের নতুন বন্দোবস্ত